আসসালামু আলাইকুম। আর কথা না বলে আমরা আজকে শুরু করবো হচ্ছে বঙ্কাস থেকে। হ্যাঁ, তবে এটা বোঝার জন্য একবারে ফুসফুস পর্যন্ত বোঝার জন্য আমরা একটা ছবি আঁকবো, তোমরা আমার সাথে সাথে আঁকো, তাহলে এগুলো ক্লিয়ার হবে। হ্যাঁ, আলামিন বের করো খাতা। কলম নাও, এটা না দেখো। তাহলে আমরা হচ্ছে আঁকবো এটা একবারে সরাসরি বঙ্কাস বোঝার জন্য আমরা ফুসফুসের গোটা চেহারাটা আঁকবো। হ্যাঁ, দেখো যে একবার উপর থেকে নিচের দিকে আসবে। হ্যাঁ, ধরো এটা আমাদের ট্রাকিয়া বা শ্বাসনালী, এটাই দুই ভাগে ভাগ হয়, এটাই দুই দিকে ভাগ হয়। আহো জবাই, মাঝে তুমি আবার অসুস্থ হয়ে গেছিলে নাকি? বললাম ভাই। আচ্ছা, এটুকু আঁকো। তারপরে রেগুলার আছে, এটা হলো শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্রের আমরা হচ্ছে হ্যাঁ, আচ্ছা আস্তে আস্তে আঁকছি। হ্যাঁ, আচ্ছা শোনো, এটা একটু ছোট হবে, মোটা হবে, দুটো দুই রকম। এটা হচ্ছে ছোট, মানে দৈর্ঘ্য ছোট আর মোটা হবে। হ্যাঁ, আর এটা হলো লম্বা হবে বেশি কিন্তু চিকন হবে, দুটো দুই রকম। এটা আবার খেয়াল রাখতে হবে। হ্যাঁ, দুটো দুই রকম, একটা হলো সাইডে মোটা কিন্তু ছোট, আর একটু ছোট বেশি বড় হয়ে গেল, আগে বলে দিলাম। হ্যাঁ, আচ্ছা এবার দেখো এইটুকু পর্যন্ত আঁকা হয়েছে। এখন আমরা এখানে ফুসফুসটা আঁকবো। মনে করো এটা বাম দিকেরটা মনে রাখতে হবে অনেক বড় ছোট হয়, আর ডান দিকেরটা লম্বাই বড় হয়। এটা হলো সাইডে মানে পোস্টে ছোট হয়, পোস্টে ছোট হয়। এটা হলো যে আমরা একটা বঙ্কাস থেকে শুরু, বঙ্কাস থেকে ফুসফুস পর্যন্ত এইটা ছবিটা এঁকে তারপরে আর কি আমরা বুঝবো। হ্যাঁ, এটা আগে আঁকো, এটা আগে আঁকো। এখন এখানে হচ্ছে তিনটা খণ্ড থাকে, তিনটা লোক, আর এই পাশে থাকে দুইটা লোক। ডান ফুসফুসে তিনটা লোক থাকে বা খণ্ডক থাকে, বাম ফুসফুসে দুইটা খণ্ডক থাকে। এটা মনে রাখবে। এক দুই তিন আর এক দুইটা দেখতে হচ্ছে না? এটা ভালো করে বুঝতে হবে, এটা না বুঝলে বইয়ের ভাষাটা বুঝতে পারবো না। এটা খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। দেখো এটা হলো প্রাইমারি বঙ্কাস, প্রাইমারি বঙ্কাস, প্রাইমারি বঙ্কাস। বঙ্কাসের বাংলা অর্থ কি বলেছিলাম? কি বঙ্কাসের বাংলা অর্থ কি বলতো? অনুমান করে বলো জয়। বঙ্কাসের বাংলা অর্থ কি হতে পারে? বাতাস যাওয়ার রাস্তা, বাতাস যাওয়ার রাস্তা। তোমার হচ্ছে এটা ছোট, এটা লম্বা, কিন্তু চিকন। এটা দেখো, এটা দেখো, এটা দেখো চওড়াই ইয়ে না, ছোট। আচ্ছা, এখন ডান ফুসফুস বড় হয় আর বাম ফুসফুস বড় হয় না। এর কারণ কি? কারণ বাম দিক করে হাড়টা থাকে। হাড়টা কি বাম দিক করে থাকে, আমাদের যে হার্ট একটু বাম দিক করে থাকে। তো বাম দিক করে থাকার কারণে ফুসফুস তো জায়গা তখন দিতে পারে না, তখন ওটাকে আল্লাহ একটু ছোট বানাইছে, যেহেতু ফুসফুস বাম দিক করে থাকে, তাই না? তবে প্রতি 10,000-এ একজনের ফুসফুস ডানে থাকে, এরকম ঘটনা আছে। ডান মানে আমাদের তো বাম দিকে থাকে না, তো ওদের হলো এখান থেকে শুরু করে একটু ডান দিকে উল্টা। হ্যাঁ, হৃৎপিণ্ডটা হার্ট মানে হৃৎপিণ্ড। তো এটা প্রতি 10,000-এ একজন এরকম ঘটনা ঘটে। সমস্যা হয় না? সমস্যা হয় না, ওটা তো কোনো সমস্যা নেই। এখন ধরো ওটা নিয়ে টেনশন নাই, যে যদি তোমারও থাকে কোনো টেনশন নেই, যে তোমার হার্টটা মনে করো ডান দিক করে আছে, এই জন্য তোমার বিয়ে হবে না। জানি আছে কোন দিকে কেন জানিস না তুই? আচ্ছা, এটা তো আছে। এখন দেখো
যখন খেয়াল করো, যখন হচ্ছে এটা ঢুকে, যদিও এই জায়গাটা একটু অবতল করলে ভালো হয়। অবতল কেন, যে অবতল অংশকে বলা হয়, অবতল অংশকে বলা হয় হাইলাম। হাইলাস মানে বহুবচন, হাইলাম মানে একবচন। অবতল বলতে হাইলাম বলতে বোঝায়, হ্যাঁ না অবতল। তো হাইলাস মানে হচ্ছে বোঝায় যে যার মধ্যে কোনো কিছু ঢুকে, এরকম কিছু, এবং এটা একটা অবতল অংশ। তো এখন এই যে প্রাইমারি বঙ্গাস, এটা যখন ভিতরে ঢুকছে, ঢুকে দেখছে যে এর মধ্যে 3টা ঘর, তাহলে তো 3টা ঘরে যাওয়া লাগবে। যেহেতু 3টা ঘর, তো ধরো এই ঘরে ভাগ হলো, তারপরে এই ঘরে ভাগ হয়েছে, তারপরে দেখছে যে না আরো তো ঘর আছে, তারপরে এই ঘরেও ভাগ হলো, 3 ঘরে ঢুকে গেল, 3 ঘরে ঢুকলো, 3টা ভাগ। তাহলে এখন এটার মানে আলাদা নাম হয়ে গেল। তাহলে ওটা হলো প্রাইমারি ছিল, এটার নাম হয়ে গেল সেকেন্ডারি। সেকেন্ডারি বঙ্গাস, সেকেন্ডারি বঙ্গাস, সেকেন্ডারি বঙ্গাস। ওখানেও কিন্তু ভাগ হবে, হ্যাঁ, একটা ধরো এখানে যাবে, একটা এই দিকে গেল, আর একটা মনে করো এইখানে গেল, এটা দুইটাতেই দুইটা করে গেল। মানে কি, প্রথমে প্রাইমারি বঙ্গাসটা ফুসফুসে যখন ঢুকছে, তখন ফুসফুস তো একটা, এদিকে একটা ওইদিকে একটা, দুইটা, তো এদিকে যখন ঢুকে, ঢোকার পরে দেখছে আরে এখানে তো দেখছি দুইটা আলাদা আলাদা চেম্বার, তখন সে আবার দুইটা ভাগ করলো। এখানে যখন ঢুকছে তখন দেখছে আরে এখানে ঢুকেও তো কাজ নাই, এখানে 3টা ঘর, তখন 3টা ঘরে গেছে, এভাবে ভাগ হয়েছে। এভাবে হলো সেকেন্ডারি বঙ্গাস। পরে আবার দেখছে আরে এখানে তো ভাগ শেষ না, আরো ভাগ আছে। যেমন এই যে আমরা 3টা লোক দেখছি, এগুলোকে লোক বলা হয়। লোক মানে খণ্ডক, লোক মানে খণ্ডক। পরে দেখছে যে প্রত্যেকটা খণ্ডক আবার আলাদা আলাদা সেগমেন্টে, সেগমেন্ট মানে বিভক্ত বা অংশ, সেগমেন্ট মানে বিভক্ত বা অংশ, প্রত্যেকটা লোক আলাদা আলাদা অংশে বিভক্ত, আলাদা আলাদা সেগমেন্টে বিভক্ত। সেটা যেমন ধরো এখানে আছে 10টা সেগমেন্ট, ডান ফুসফুসে 10টা সেগমেন্ট, বাম ফুসফুসে 8টা সেগমেন্ট। তাহলে এখানে 10টা ধরো করতে হবে, তো 10টা সেগমেন্ট করতে হবে। তো মনে করো যে এই হলো একটা গেল, এখানে একটা গেল, 3টা হলো, এখানে মনে করো দিলাম কতগুলো, তাহলে হলো 1 2 3 4 5 6, এখন এখানে 4টা করে দিলে হয়ে গেল। তাহলে মোট 10টা সেগমেন্টে বিভক্ত। এখন কথা হলো এই যখন ঢুকছে, ঢোকার পরে দেখছে আরে আরো তো ভাগ আছে, তাহলে এসে তখন আবার এইদিকে একটা শাখা দিল, এদিকে একটা শাখা দিল, আর এখানে একটা শাখা দিল। তাহলে এবার নাম হয়ে গেল কিন্তু আবার কি, এটা সেকেন্ডারি বঙ্গাস ছিল না, তাহলে এখন সবগুলো হবে। আমি তাহলে এইটুকু আঁকামানি আছে আঁকো, নাহলে আবার বুঝতে সমস্যা হবে। বইয়ের ভাষা বুঝতে গেলে ছবিটা আমি বুঝতে হবে, ছবিটা না বুঝতে সমস্যা। এখানে বইয়ের মধ্যে রাখলে পরে বইয়ে তোমার এখানে যে বিষয় আছে, ওই জন্য তো বলছি, ওই জন্য আমি আমার মতো করে রাখবো, এটা বোঝার জন্য। তোমার তো এটা তো বোঝার জন্য না, বই যেটা আছে ওটা বুঝতে পারবে না, বইয়ের ছবি দেখে বোঝা যাবে না। বোঝার জন্য এই ছবিটা আঁকতে হবে, বুঝছো? বোঝার জন্য এই ছবিটা, আর বইয়েরটা তো বোঝার জন্য না, বইয়ের ছবি দেখে তুমি বুঝতে পারবে না। মানে এখানে যে বর্ণনাগুলো আছে, এই বর্ণনা বোঝার জন্যই তোমার হচ্ছে এই ছবিটা আঁকতে হবে, নাহলে তুমি হাজার চেষ্টা করে বুঝতে পারবে না যদি এই ছবিটা না বুঝো। এই জন্য বইয়েরটা না এঁকে এটা আঁকো। পরীক্ষায় তুমি বইয়েরটা আঁকতে পারো, পরীক্ষায় আসলে, তবে এইটা বোঝার জন্য। এটা আঁকলেও সমস্যা নেই। এটা বেশি হয়েছে, একটু সবার হয়েছে, সবার হয়েছে, সাথে হয়েছে। আচ্ছা, এখন দেখো, এখন তাহলে এইটার নাম হয়ে গেল, আগে ছিল সেকেন্ডারি, এইটুকু পর্যন্ত সেকেন্ডারি, এগুলো সবাই সেকেন্ডারি ছিল। এখন আমি এখান থেকে দেখাচ্ছি, সব এগুলো কিন্তু ভাগ হবে, আমি দেখালাম না, এই একটা দেখা। তাহলে এইটার নাম হবে টারশিয়ারি, না এটার নাম হয়ে গেল টারশিয়ারি। ধরো এটা হলো টারশিয়ারি, সবাই টারশিয়ারি, টারশিয়ারি বা সেগমেন্টাল বঙ্গাস। টারশিয়ারি, টারশিয়ারি বা সেগমেন্টাল বঙ্গাস, সেগমেন্টাল বঙ্গাস। আচ্ছা, এটা কিন্তু আরেকটা ভিন্ন নাম আছে, হ্যাঁ, এটাকে লোবার বঙ্গাসও বলা হয়, লোবার
বঙ্কাস। এটাও লেখো, দুই রকম নামে মনে রাখতে হবে। এটুকু আগে শেষ করো, তারপর আমি আবার ইয়ে করছি। সেকেন্ডারি স্যার, হ্যাঁ, সেকেন্ডারি অপর নাম হলো লোবার বঙ্কাস। ভিন্ন নামটাও বইয়ে যেহেতু আছে তো আমি বুঝতে পারবো না। এবং কেন কোনটার কি নাম হচ্ছে এটা কিন্তু খুবই জরুরি, এটা হলো আগে বুঝতে হবে কেন কোনটার কি নাম হচ্ছে। সেগমেন্টাল কি এটা কঙ্কাস নাকি বঙ্কাস, বঙ্কাস, সেগমেন্টাল বঙ্কাস, সেগমেন্টাল বঙ্কাস, সেগমেন্টাল বঙ্কাস। সবার লেখা হইলে বলো, আচ্ছা হয়েছে? তাহলে আরেকবার রিক্যাপ করি যেন মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু সৃজনশীল হিসেবে পরীক্ষা আসে। আসে হলো ফুসফুসের, ফুসফুসের বর্ণনা, গঠন ব্যাখ্যা। হ্যাঁ গঠন ব্যাখ্যা করতে হবে। আমি আবার বলি যে আমাদের তো দুইটা ফুসফুস, তাই না? দুই ফুসফুসের মাঝে হলো হার্ট থাকে এবং মাঝে একটু বাম দিক করে থাকে, সেই জন্য বাম দিকে একটু যে বাম দিকের যে ফুসফুস সেটা একটু লম্বায় বড় হয়, তাই না? আর হচ্ছে এই দিকটা একটু বেশি ভাঁজ হয়, মানে হ্যাঁ পোস্টের দিকে এদিকে একটু বড় হয় কেন? কোনটা বড় হয়? পোস্তে বড় হয় কেন? ও পোস্তে বড় হয়, পোস্তে বড় হওয়ার কারণ যেহেতু এদিকে জায়গাতে তোমার হচ্ছে এটা তো পোস্ত তো চিকন হলো না, লম্বায় বড়। আমরা বলতেছি উষারের দিক থেকে এদের তো এতে ও বেশি মানে তুমি বলতে চাচ্ছ যে এই জিনিসটা এটার তুলনায় চিকন কেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও হ্যাঁ, চিকন কারণ হচ্ছে ওই যে বললাম হার্ট থাকে, হ্যাঁ হার্ট থাকার কারণে জায়গা পায় না। যখন বৃদ্ধি ঘটে আমাদের হার্ট কিন্তু আগে তৈরি হয়, আর ফুসফুস কিন্তু পরে তৈরি হয় ভ্রূণ অবস্থায়। ভ্রূণ অবস্থায় হার্ট আমাদের আগে তৈরি হয়, বুঝছো? কারো কারো মতে 4 সপ্তাহে তৈরি হয়, কারো কারো মতে 6 সপ্তাহে তৈরি হয়, তবে 6 সপ্তাহটাই বেশি সঠিক। হার্ট আগে তৈরি হয়েছে, ফুসফুস পরে তৈরি হচ্ছে। আর হার্ট তৈরি হয়ে তো এদিকে একটু বাঁক নিয়েছে, এখন এদিকে যেহেতু একটু ফাঁকা জায়গা আছে ফুসফুস ইচ্ছা মতো তৈরি হলো। এখানে যখন ফুসফুস তৈরি হতে যায়, মানে বাম ফুসফুস, তখন তৈরি হতে যায় হার্ট থাকার কারণে ওইদিকে আর বড় হতে পারে না, এই জন্য ওটা চিকন হয়, এই জন্য এটা চিকন হয়। এবং মনে রাখবা ডান ফুসফুস বেশি আক্রান্ত হয়, বাম ফুসফুস কম আক্রান্ত হয়। কেন? ক্ষয় হতে আসে। ডান ফুসফুস বেশি আক্রান্ত হয়, বাম ফুসফুস কম আক্রান্ত হয়। কেন? ক্ষয়ের জন্য আসে। শুরু করে হয় কাছাকাছি হয়েছে, তবে আরেকটা দেখো স্যার যে বাম ফুসফুস মানে এমনিতেও যেসব কাজগুলো করে সব থেকে বেশি করে না একটা ডান ফুসফুস থেকে। বাম ফুসফুস বেশি কাজ না, সেম কাজ করে, তবে এই যেহেতু বড় এর কাজ বেশি। হ্যাঁ তো ওগুলো তো স্যার কাজ একটু তো বেশি করে। হ্যাঁ বেশি করে, বেশি করার জন্য মানে কিছু তো থাকে, কিছু থাকে। আচ্ছা, এটাও কাছাকাছি হয়েছে, আলহামদুলিল্লাহকে ধন্যবাদ। দেখো এখানে আসলে অ্যাকচুয়ালি মেইন কারণ হলো ডান ফুসফুসে বাতাস বেশি ঢুকে, কারণ এটা চওড়া, চওড়া না, এবং এটা ছোট। তাহলে যে কোনো জীবাণু বাতাসের মাধ্যমে আমাদের ঢুকে, বাতাসের মাধ্যমে ঢুকে, তো বাতাসের মাধ্যমে ঢুকলে এদিকে বাতাসও বেশি আসে, জীবাণু বেশি আসে, বাতাসও বেশি আসে, জীবাণু বেশি আসে। আবার কোনো জীবাণু এই রাস্তায় আসার পরে যেটা কাছে পাবে সেখানে তো আগে অ্যাটাক করবে। তো কোনো জীবাণু যদি এখানে আসে, এটা অ্যাটাক করতে চায় না, চিকন রাস্তা, এটা মোটা রাস্তা এবং কাছে, এটাকে অ্যাটাক করে। এই কারণে হলো ডান ফুসফুস বেশি অ্যাটাক হয়, বেশি আক্রান্ত হয়। তাহলে একটা হচ্ছে লম্বায় দৈর্ঘ্যে হলো এরা ছোট, প্রশস্ত, বাতাস বেশি ঢুকে, জীবাণু বেশি ঢুকে, এই জন্য ডান ফুসফুস বেশি আক্রান্ত হয়। এটা হলো কারণ, ঠিক আছে? ক্ষয়ের জন্য আসছে এটা। আচ্ছা, তাহলে আমি আরেকবার বলি। এখন দেখো প্রথমে একটা ট্রাকে বা শ্বাস নিয়ে আসছে, সে দুই ভাগে ভাগ হলো, দুই ফুসফুসে ঢুকছে, ঢোকার পরে ডান ফুসফুসে এসে দেখছে আরে এখানে তো তিনটা ঘর, এই যে তিনটা লোক, তাই না? 1 2 3, তিনটা লোক। সে তো 3 ভাগে ভাগ হয়ে গেল, 1 2 3 ভাগে ভাগ হয়েছে। হওয়ার পরে দেখছে, ভিতরে এসে দেখছে আরে এর মধ্যে তো তিনটা ঘরই না, আরো ঘর আছে, উপঘর আছে। তাই আরো উপঘরে ঢোকার জন্য সে আবার 3 ভাগে ভাগ করে, প্রত্যেকে হবে। আমি একটাতে দেখলাম, এই একটা, এদেরকে কি বলা হয়? সেগমেন্টাল বলা হয়, সেগমেন্টাল বঙ্কাস বলা হচ্ছে এইগুলাকে, তাই না? সেগমেন্ট বলা হয়, এদেরকে বলা হয় সেগমেন্ট। তো একটা ডান ফুসফুসে 10টা সেগমেন্ট থাকে, এটা মনে রাখবা। ডান ফুসফুসে 10টা সেগমেন্ট থাকে ডান ফুসফুসে, আর বাম ফুসফুসে 8টা সেগমেন্ট থাকে। তাহলে ওই জন্য এর নাম সেগমেন্টাল হলো। আর যখন প্রাইমারি দিকে ভাগ হয়ে হলো, তিনটা আলাদা আলাদা হয়েছে, তখন সেকেন্ডারি বঙ্কাস নাম হয়েছে।
আবার এর নাম লোবার বঙ্কাস কেন? লোবে ঢুকছে তাই, লোবে ঢুকছে তাই লোবার বঙ্কাস, লোবের মধ্যে ঢুকছে তাই লোবার বঙ্কাস, লোবে ঢুকছে তাই লোবার বঙ্কাস। বুঝতে পারছো? এটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো? ক্লিয়ার? আচ্ছা, বাকি আগে একটু এইটুকু দেখে নিও। হ্যাঁ, সমস্যা না, আমার খাতা দেখবো স্যার। এখন দেখো, এবার আমরা দেখে আসি। এবার এই যে সেগমেন্টাল বঙ্কাস হলো না, পরে এরা প্রত্যেকটা সেগমেন্ট আবার অসংখ্য, প্রত্যেকটা সেগমেন্ট আবার অসংখ্য লোবিওলে বিভক্ত, প্রত্যেকটা সেগমেন্ট আবার লোবিওলে বিভক্ত। এটা একটু লিখে রাখো বোঝানো যাবে। প্রত্যেকটি সেগমেন্ট, প্রত্যেকটি সেগমেন্ট, এটা আছে বই। প্রত্যেকটি সেগমেন্ট অসংখ্য লোবিওলে, অসংখ্য লোবিওলে বিভক্ত, লোবিওলে বিভক্ত। এরা যেহেতু অসংখ্য লোবিওলে বিভক্ত, তার মানে কি দেখো, এখন এরা তো আবার তাহলে লোবিওলে ঢুকবে। যেমন ধরো এখানে একটা লোক মনে করো, এটা একটা লোক, এখানে মনে করো আরেকটা লোক, তারপর মনে করো এখানে আরেকটা লোক, এরকম অসংখ্য লোক আছে। ঠিক আছে, এখানে মনে করো আরেকটা লোক, এখানে আরেকটা লোক, এখানে আরেকটা লোক, এরকম অসংখ্য লোক। তাহলে এগুলো হলো, তাহলে কি কি দাঁড়ালো? প্রথমে হলো শুধু হচ্ছে লোবিওল ছিল, মানে তিনটা, না প্রথমে হলো লোব ছিল তিনটা, তাই না? 1 2 3। তারপরে যেটা হলো সবুজকালী, সেটা হলো সেগমেন্ট, সেটা হলো কি সেগমেন্ট। সেগমেন্টের মধ্যে আবার ছোট ছোট যে ঘর আছে, সেগমেন্টের মধ্যে আবার যে ছোট ছোট ঘর আছে, তার নাম লোবিওল। উল মানে কি ছোট, উল মানে ছোট, লোব মানে খণ্ড, মানে ছোট খণ্ড, খুবই ছোট খণ্ড। ঠিক আছে, এটা অসংখ্য। তাহলে এরাও তো তাই করবে, এরাও তখন কি করবে, এই আবার ভাগ হবে, তখন এ আবার হচ্ছে এই সমস্ত জায়গায় ঢুকবে না, এই সমস্ত জায়গায় হবে, এই সমস্ত জায়গায়, এই সমস্ত জায়গায় ঢুকবে। ঠিক আছে, এইবার তাহলে এর নাম কি হবে? যেহেতু লোবে ঢুকছে না, যেহেতু লোবে ঢুকছে না, তাই এর নাম কি? এর নাম হবে লোবিউল। তাহলে বঙ্কিউল, এর নাম হবে বঙ্কিউল। লোবিউলে ঢুকছে, এর নাম হবে বঙ্কিউল। কেন বঙ্কিউল নাম হলো? এটা তো নালী, আগেই বলেছি বঙ্কাস মানে বাতাস যাওয়ার রাস্তা, তাই না? বঙ্কিউল, বঙ্কিউল বানানটা ভুল হলো কি? বন্ডে চলে গেল। সেটাই মনে হচ্ছে যে একটু ভুল হয়েছে মনে হচ্ছে। অনেক সময় লেখার পরে মনে হয় যে মনে হচ্ছে একটা অসম্পূর্ণ, তাই না? হ্যাঁ, ভালো দেখা যায় না, ঠিকই বলেছো। স্যার একটু ঠান্ডা হয়ে গেছে বাইরে। তোমার এত ইয়ে কেন, এত ঠান্ডা লাগে তোমার? খালি ঠান্ডা লাগে না স্যার, বেশি কথা সহ্য করতে পারি না। তোমার কারণ ঠান্ডা লাগতে দেবে তাহলে কি স্যার এখানে 1 ঘন্টা বাতাস পেয়ে স্যার, বাইরেই তো থাকি সবসময়, ঝামেলার ব্যাপার। তাহলে এদিক করে দিই, এদিক দেন। এদিক দিলাম। এই তোমাদের অপশন নাই তো? 24 ঘন্টা স্যার নরমাল থাকি, 1 ঘন্টা বাতাস খেয়ে কি লাভ? আচ্ছা, এইটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? ছবি দেখে দেখে কিন্তু বইয়ের ভাষা বুঝতে হবে, নাহলে কিন্তু তুমি লিখতে পারবে না খাতায়। কারণ তুমি না বুঝে মুখস্থ করলে তো ওটা মনে রাখতে পারবে না, বুঝতে হবে ছবিটা। আচ্ছা, তাহলে এখন এর নাম হলো, এই জন্য এর নাম হলো কি বঙ্কিউল। এখন এবার বঙ্কিউলও আবার অসংখ্য ভাগ হবে, তো ওই ভাগটা দেখানো সম্ভব হয়নি, যার জন্য এটা বইয়ে, পুরাতন বইয়ে কিন্তু আছেই, দেখো তোমার বইয়ে আছে পুরাতন বইয়ে, কিন্তু নতুন বই দেয়নি। এটা বদমাইশি করছে নতুন বই না। এখন দেখো বদমাইশি করছে, হ্যাঁ, নতুন বই দেয়নি। এটা মনে করো বঙ্কিউল, বড় করে দেখাচ্ছে, এটা হলো বঙ্কিউল। এখন দেখো বঙ্কিউল আবার ভাগ হয়ে কি কি হবে, এটা বঙ্কিউল। বঙ্কিউল যখন ভাগ হবে, বঙ্কিউল যখন ভাগ হবে, এটা বঙ্কিউল ভাগ হবে। বঙ্কিউল ভাগ হলে তার নাম হবে প্রান্তীয় বঙ্কিউল। তার নাম হবে কি? প্রান্তীয় বঙ্কিউল। প্রান্তীয় বঙ্কিউল, বঙ্কিউল ভাগ হয়ে এর নাম হলো প্রান্তীয় বঙ্কিউল। এরপরে তো এখানে তো আর সম্ভব হচ্ছে না, বুঝছো? সেই জন্য কিন্তু এটা আমি এরকম করলাম। বঙ্কিউলের পরে এইটুকু জায়গাতে দিলে তো তোমরা দেখতে পাবে না, সেই জন্য এটা ধরো তারপর থেকে দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে এই যে বঙ্কিউল, এই যে বঙ্কিউল,
প্রান্তীয় বঙ্কিউল। প্রান্তীয় বঙ্কিউল যদি ভাগ হয়, প্রান্তীয় বঙ্কিউল যদি ভাগ হয়, তার নাম হবে শ্বসন বঙ্কিউল। এই দেখো প্রান্তীয় বঙ্কিউল ভাগ হলো না, তো এর নাম কি? শ্বসন বঙ্কিউল। শ্বসন বঙ্কিউল। প্রান্তীয় বঙ্কিউল ভাগ হলো, এখন নাম হলো কি? শ্বসন বঙ্কিউল। বুঝতে পেরেছো? না না, মানে এইটুকু পর্যন্ত আসে। তুমি বইয়ের ছবি দিয়ে বই তো ধরো এই ছবিটা না আসলে এটা বোঝার জন্য, এটা বর্ণনা হিসেবে লিখবা। একটু আঁকো আগে। এখানে একটা ছবি আছে কিন্তু শ্বসন বঙ্কিউল পর্যন্ত আছে, তারপরে আর নাই। শ্বসন বঙ্কিউল পর্যন্ত আছে। শ্বসন বঙ্কিউল হলো, হ্যাঁ, শ্বসন বঙ্কিউল যদি আবার ভাগ হয় তাহলে এটার নাম অ্যালভিউলার নালী হয়ে যায়। এই জিনিসগুলোর নাম হলো অ্যালভিউলার নালী। অ্যালভিউলার নালী। অ্যালভিউলার নালী। অ্যালভিউলার নালী কি করবে? অসংখ্য অ্যালভিউলাস তৈরি করবে। শ্বসন বঙ্কিউল ও প্রান্তীয় বঙ্কিউল লস্ট। এখন দেখো ব্রঙ্কিউল মানে কি? আচ্ছা, বানানটা একটু দেখে নিও, তোমরা বুঝতে পারছো না? আচ্ছা, এখন দেখো অ্যালভিউলার নালী এ আবার অসংখ্য কি করবে? অসংখ্য অ্যালভিউলাস তৈরি করবে। তাহলে অ্যালভিউলার নালী অসংখ্য অ্যালভিউলাস তৈরি করলো, এর নাম কি? অ্যালভিউলাস মানে বায়ুথলি। অ্যালভিউলাস মানে বায়ুথলি। অ্যালভিউলাস মানে হলো বায়ুথলি। অ্যালভিউলাস মানে কি? বায়ুথলি। অ্যালভিউলাস মানে বায়ুথলি। এখন এটা তো বায়ুথলি হলো, এই ফাঁকা জায়গার নাম হলো অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম মানে অভ্যর্থনা অঙ্গ। অ্যাট্রিয়ামের বাংলা অর্থ হলো অভ্যর্থনা অঙ্গ। অ্যাট্রিয়ামের বাংলা অর্থ কি? অভ্যর্থনা অঙ্গ। অ্যাট্রিয়ামের বাংলা অর্থ হলো অভ্যর্থনা অঙ্গ। অ্যাট্রিয়াম। এবার দেখো এই গোটাটাকে বলা হয়, একসাথে সম্পূর্ণটাকে বলা হয় অ্যালভিউলার থলি। অ্যালভিউলার থলি। অ্যালভিউলার থলি। গোটাটার নাম হলো অ্যালভিউলার থলি। না বুঝলে বলো। আর এখান থেকে এইটুকুকে বলা হয় শ্বসন একক। একটা অ্যালভিউলার নালীকে যে শ্বসনের যে বায়ুথলিগুলো গঠন হচ্ছে এর নাম হলো শ্বসন একক। এটি পর্যন্ত দেখো, এর মধ্যে কি এটা সম্ভব? এটা তো সম্ভব না, এর জন্য বাইরে রাখলাম। এখন বইয়ের ভাষা পড়লে ক্লিয়ার হয়ে যাবে, এই ছবির দিকে তাকায় পড়লে কিন্তু ক্লিয়ার হবে। আর ছবিটা বুঝলে তুমি বানাই দিতে পারবে, তোমার আর কোনো সমস্যা নাই, মুখস্থ করতে পারবে না। হ্যাঁ, ওটা হলো শ্বসন একক। এরকম অসংখ্য আছে, এদিকে আছে, এদিকে আছে, তাই না? এক একটাকে বলা হয় শ্বসন একক। এক একটাকে বলা হয় শ্বসন একক। মানে ধরো এই জিনিসটা অ্যালভিউলাস থলি তৈরি করতে গেলে এটা একটা শ্বসন একক, আবার এদিক যদি হয় ওটা একটা শ্বসন একক, এদিক হলে ওটা একটা নালী থেকে থলে পর্যন্ত, এরপর নালী থেকে থলে পর্যন্ত। এখন এটুকু হয়েছে সবার। আচ্ছা, এই জিনিসটাকে বলা হচ্ছে শ্বসন বৃক্ষ। শ্বসন বৃক্ষ কেন? এটা দেখো, এটা যদি উল্টা করো তাহলে কিন্তু এটা একটা উল্টানো, এটা তো উল্টানো একটা শ্বসন, মানে গাছের মতো না, তো এই জন্য এটাকে বলা হচ্ছে শ্বসন বৃক্ষ। এটা উল্টানো শ্বসন গাছের মতো, শ্বসন বৃক্ষের মতো, এটাও কিন্তু বলা আছে। হ্যাঁ, এখন দেখো এবারে যদি বঙ্কাসে আসো, বঙ্কাসের লাস্ট লাইনে আছে না যে বঙ্কিউল দুই ধরনের, একটা প্রান্তীয় বঙ্কিউল আর একটা শ্বসন বঙ্কিউল। এটাই আমরা পাইছি। দেখো এই যে শ্বসন বঙ্কিউল, প্রান্তীয় বঙ্কিউল পাইছি না? তো এই ছবি আঁকার পরে তো পেলাম, ছবি আঁকার আগে তো পাইতেন না। এখন এবার তুমি বর্ণনার মধ্যে আসো। বর্ণনার মধ্যে দেখো যে বর্ণনার মধ্যে
এখন তোমরা একটু রিডিং নিজেরাই দাও তো, ছবির দিকে তাকায় এখানে কোন ভাষা বুঝছো না আমাকে বলো। তবে শ্বসন বৃক্ষ কাকে বলে এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে ঢাকা বোর্ড 23 সালে আসছিল পয়ের জন্য। এখন নিজেরা একটু পড়ে বলো তো নামজার কোন জায়গায় বাস পেয়ে একবার এখান থেকে এইটুকু পড়ে দেখা তো নামজার কি করছো। আচ্ছা তাহলে কবিতা না ওইটা দুইজন দুই জায়গায় বসলে হবে কি করে কোন জায়গায় কোন লাইনটা বুঝছো না আমাকে বলবে। হ্যাঁ কালকেও কিন্তু এই অধ্যায়, কালকে শনিবারে এই অধ্যায় মানে কুরবানি ঈদ পর্যন্ত মানে আধ্যাত্মিক সপ্তাহ 3 সপ্তাহ পরে কালকে 11:30টায় কালকে অধ্যায়, আবার পরের শুক্র শনিবার মানে সামনের সপ্তাহে 5 অধ্যায় শেষ হবে, তারপরে আমরা 6 অধ্যায় শুরু করবো। কালকে 1টা পর্যন্ত ক্লাস করবে। হ্যাঁ না 1 ঘন্টা 12:30। তারপরে হচ্ছে আর তোমাদের ক্লাস বারে তখন ওই যে 4 অধ্যায় চলছে, যাদের 4 অধ্যায় শেষ হবে আর এখানে শেষ হবে 5 আর 6। তাহলে তোমাদের ফার্স্ট ইয়ার পরীক্ষার আগে অন্তত 6 যেন শেষ করতে পারি। আর এছাড়াও কিন্তু যাদের আর কি সিলেবাসে মানে ফার্স্ট পার্টের আর কি বেশি অধ্যায় আছে, যেমন ফাতিহারা আসে রবিবারে, রবি মঙ্গল বৃহস্পতি 4:10 ওই সময় হচ্ছে ফার্স্ট পার্টে 7ও চলছে। মানে যাদের যদি সময় থাকে করবা, তবে ওটা আমি পরেও করাবো, কারণ হচ্ছে পরেও করাবো। হ্যাঁ ওটা যাদের সিলেবাসে নেয় তারা পরে করো, মানে সেকেন্ড ইয়ারে করো। এখন হচ্ছে ওদের যাদের সমস্যা আছে ওই সময় যেহেতু আমার মেডিকেল অ্যাডমিশনের ব্যাচ ছিল, ওই ব্যাচটা এখন নাই। 7 ফার্স্ট পার্ট 7, তো ওইটা এখন করাচ্ছে যাদের পরীক্ষা আছে তাদের জন্য। তবে তোমাদের মূল ব্যাচে পড়াবো, মূল ব্যাচেও পড়াবো, বুঝতে পারছো? মূল ব্যাচেও চলবে, ফার্স্ট ইয়ারের পরীক্ষার পরে চলবে। তার আগে তো ফার্স্ট ইয়ার পরীক্ষার পরে আমরা তো ঘুরতে যাব একটু ব্রেন রিফ্রেশের জন্য। হ্যাঁ ঢাকাতে যাব, ট্রেনে করে যাব। আর কারো যদি ঘুমায় যাওয়ার ইচ্ছা থাকে তাহলেও যেতে পারো, কেবিন নিলে ঘুমায় যেতে পারো। মানে ঢাকা থেকে রাজশাহী থেকে ঢাকা নরসিংদী মোটামুটি 8-9 ঘন্টা লাগবে, এই সময় ঘুমায় যেতে পারবে। টিকিট কোনগুলো কাটবেন আপনি? হ্যাঁ তোমরা যেভাবে বলবা, তোমরা যদি বলো যে হচ্ছে এতগুলা কেবিন অবশ্য হবে না, পাওয়া যাবে না। কেউ যদি মানে একবারে যখন 10 দিন আগে কাটতে হয়, তো 10 দিন আগে যদি একবারে 8টার থেকে মনে হয় দেয়, ওই সময় চেষ্টা করলে যদি কেবিন একটা পাওয়া যায় যাইতে পারে। কেবিনের তো সবার চাহিদা বেশি। ট্রেনের কেবিন খুব ভালো হয়েছে। হ্যাঁ ভালো, কারণ ওটা তোমার হচ্ছে যে ইয়েও বেশি। তাহলে সেটা আর কি করতে হবে, সেটা হচ্ছে আগে থেকে জানাতে হবে। আর বসেও ঘুমানো যায়, কারণ ওটা ইয়ে টিপলে পরে একটু হেলান হয়ে যায়, পা রাখার জায়গা আছে, হেলান হয়ে ওটাও ঘুমায় যাওয়া যাবে, ওটা সমস্যা নেই। না ঘুমাতে তো হবে, একবারে সারা তুমি জায়গায় গেলে এটা আমার কষ্টকর, ঘুমাতে হবে। আচ্ছা হইছে, এইটুকু পড়া শেষ করো আগে, তারপরে নতুন অংশে যাবো। হ্যাঁ ফুসফুসটা শেষ করো, দেখো যে এর মধ্যে না বোঝে। তুমি বই এই যে বলো আমি দেওয়া যাবে না, তুমি কত বই আছে। হ্যাঁ বলো না বোঝে কি বলো না। হাইলাম বলতে বোঝায় যার মধ্যে বিভিন্ন রক্তনালীতে ঢুকে আর কি, যার মধ্যে কোনো কিছু প্রবেশ করে তাকে হাইলাম বলে। হাইলাম সাধারণত অবদান হয়। হাইলাম বলতে যার ভিতরে রক্তনালীগুলা, তারপরে হচ্ছে লসিকা নালী সবকিছু প্রবেশ করে তাকে বলা হয় হাইলাম। এরকম কিছু, এরকম হাইলাম বলতে এরকম বোঝায় যার মধ্যে প্রবেশ করে, অনেক কিছু প্রবেশ করে তাকে হাইলাম বলে। তবে বলো না বুঝার কি করছো? ও আচ্ছা, আমি সবাই শেষ করো পরে বলছি, তাহলে নাহলে পড়ার সাবা বলো পিলার রস ছাড়া আর কিছু পাইছো কিনা? পিলার
তা বলতেছি পরে। পালমোনারি মূল আছে, সারপ্রাইজ হয়ে গেছে। তাহলে আমি একটু লিখে রাখি, পরে বলি। এই দুইটা পাওয়া গেছে। তারপর আর কি কি পাচ্ছ বলো, কারণ আমাদের পড়ো যেন এখানে ক্লাসে পড়া ক্লাসে যেন হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। ছবিটা একটু মাথায় রাখলে মানে জাস্ট হচ্ছে 1 2 3 4 এইভাবে আর কি। প্রথমে প্রাইমারি, তারপরে সেকেন্ডারি বা লোয়ার, তারপরে টারশিয়ারি, তাই না, বা সেগমেন্টাল, তারপরে তো বঙ্কিউল হচ্ছে। পুরাটা শোষণ তো এটা না, পুরোটা না, তাই তো বলি এইটুকু হ্যাঁ আমি তখন কোন দিতে মানে পড়া যেতাম তো। আচ্ছা শেষ হয়েছে সালাম, কাজটা করে করো, আগে ইয়ে করো। আর কিছু পাইছো এই দুটো ছাড়া? তাহলে বইতে স্যার দাও, বই দাও। দেখো, ফুসফুসের বাইরের দিকে একটা পাতলা পর্দা থাকে, ওটাকে প্লুরা বলা হয়। প্লুরা মানে পাতলা পর্দা বোঝায়। এখন এই প্লুরার আবার দুইটা স্তর থাকে, এর মাঝে আবার তোমার হচ্ছে রস থাকে, ওই রসটাকে পিলার রস বলা হয়। হ্যাঁ, এখন পালমোনারি মূল কি? পালমোস মানে ল্যাটিন শব্দ, পালমোস মানে ফুসফুস, ল্যাটিন শব্দ পালমোস মানে ফুসফুস। তাহলে পালমোনারি মূল কখন হচ্ছে, যে বিভিন্ন ধরনের রক্ত জালক ধরো, হ্যাঁ, এর মধ্যে ঢুকে মানে বিভিন্ন ধরনের রক্ত নালীগুলা আছে, রক্ত নালীগুলা ধমনী, শিরা, রসিকানালী সবকিছু মিলে একটা মোটা রক্ত নালী এর সাথে এই গোটা ফুসফুসকে ধরে রাখছে, গোটা ফুসফুসকে ধরে রাখছে, রক্তনালীগুলো ধরে রাখছে, অন্য কেউ ধরে রাখছে না, কোনো অস্থি ধরে রাখছে না, মাংসপেশি ধরে রাখছে না। তাহলে যে মোটা রক্তনালীগুলা, রসিকানালীগুলা, শিরাটিরা সবকিছু ফুসফুসকে ঝুলিয়ে রাখছে, ওটারই নাম হলো পালমোনারি মূল। ওটার নাম হলো পালমোনারি মূল। বুঝা গেল কি? কোষিক নালিকা না, মূল যে জিনিসটা গোটা ফুসফুসকে ধরে রাখছে, রক্তনালীগুলো, হার্ট থেকে বের হয়ে আসা যে রক্তনালী, ওই রক্তনালী তোমার হচ্ছে এর মধ্যে ঢুকেছে এমন ভাবে যে এটা, কারণ এখানে তো ধরো যে ধমনী শিরা, আমরা জানি ফুসফুসের শিরা, তাই না, পালমোনারি ধমনী এরকম আছে না, তারা তো এর মধ্যে ঢুকছে। তো ঢুকে এই গোড়ার এখানে কিন্তু একটা মূল তৈরি করে, মানে মেইন জায়গা তৈরি করে, তারপরে তো কৌশিক নালিকাটা লেখা হয়েছে, হয়ে ভিতরে ঢুকছে। তাহলে যে গোড়া মোটা রক্তনালীগুলা আছে, যে রক্তনালীগুলো ফুসফুস দুটাকে ধরে রাখছে, তার নাম পালমোনারি মূল। বুঝতে পেরেছো? আর কিছু পেয়েছো না বোঝা? ঠিক আছে, হয়েছে হাতে কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে এবার পরেরটাতে আসি। এবার দেখো কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেগুলো এমসিকিউর জন্য আসে আর কি। হ্যাঁ, এমসিকিউর জন্য যেটা আসে সেটা একটু দেখো। এমসিকিউর জন্য আসে হলো যে 3 নম্বর পয়েন্ট, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, পানি সাম্য রক্ষা ও শব্দ সৃষ্টিতে অংশগ্রহণ করে। আমরা তো ফুসফুস থেকে আসলে বাতাস বের করি, তারপরে আমাদের ভোকাল কর্ড উদ্দীপ্ত হয়, তারপরে জিহ্বার নড়াচড়ার মাধ্যমে কথাগুলো আসে। শুধু ভোকাল কর্ডই কিন্তু আমাদের শব্দ তৈরি করতে পারে না। শুধু ভোকাল কর্ড শব্দ তৈরি করতে পারলে কিন্তু গরু ছাগলরা কথা বলতে পারতো, কিন্তু ওদের ওই বুদ্ধিটা নাই, কিভাবে জিহ্বা নড়ালে মানে কথাগুলা ভাষায় পরিণত হবে এটা নাই। ওই কারণে ওরা কিন্তু ভাষা করতে পারে না, কারণ ওদের জিহ্বা ওই কিভাবে নড়াতে হবে আর কি, মানে ভোকাল কর্ড আছে ওদের, কিন্তু কিভাবে নড়াইলে এটা ভাষায় পরিণত হবে ওইটা ওদের নাই আর কি। হ্যাঁ, তবে ওই যে টিয়া পাখিটাকে এদেরকে কিন্তু ওই বারবার শোনাতে শোনাতে ওরা শিখে দেয়, ওই জন্য ওরা একটু বলতে পারে। এখন যদি ধরো সব পশু পাখির ওই বুদ্ধি থাকতো না, তাহলে কিন্তু কথা বলতো। ধরো কুকুর বা বিড়াল, ওরা যদি কথা বলতো এটা আমাদের জন্য সুবিধা হতো, আমরা বুঝতাম কি বলছে কি, তাই না? যে অনেক সময় দেখা যায় বিনা কারণে কুকুর মনে করো যে রাস্তাঘাটে বকাঝকা করে না, বকাঝকা করে, তখন মানে কেন যে বকাঝকা করছে এটা তো বোঝা যায় না, কিন্তু ওই যদি মনে করো যে ও যদি ভাষা এটা পরিণত করতো তাহলে তো আমরা বুঝতাম। তখন ঝামেলাও ছিল, বুঝলি? ওরা তো বুঝতে পারে, না ওরা বুঝতে পারে, হ্যাঁ
ওরা ওদের ইশারা ইঙ্গিতে যেমন আগেকার মানুষরা কথা বলতো ওইভাবে ওরা বুঝে আর কি। হ্যাঁ, ওদের আচ্ছা, ইশারাতে শব্দেও বুঝে ওরা নিজেদের। হ্যাঁ শব্দ বুঝে, ওটাই তো ইশারা ইঙ্গিতে বুঝে শব্দটা। তো ওই তোমার হচ্ছে যে দেখবে এক জায়গায় কুকুর দিয়ে ঘেউ করে, অন্য জায়গায় পুরো দৌড়ায় চলে আসে না, তখন আমার মনে হয় ওরা এটা বলে যে থাম, আগে মারামারি শুরু করিস না, আমি আসছি, এরকম মনে হয় বলে দৌড়তে চলে আসে মানুষের মতোই স্যার। মানুষের মতো আর কি, ছুটে চলে মানুষ আসে ফোন না। দিয়ে ডাকে, ওরা হ্যাঁ হ্যাঁ চলে আসে চলে আসবে সবাই। না। ওটা ভাষা বুঝলে অসুবিধা ছিল, কারণ এখন ধরো তোমাকে বকছে, তোমাকে গালি দিচ্ছে কিনা এটা তো তুমি বুঝছো না, আর তখন তো দেখা যায় তোমাকে এটা সেটা বলে গালি দিচ্ছে, তখন তো তোমার মেজাজ খারাপ হয়ে যাবে। মোবাইলের মাধ্যমে বোঝা যায় অ্যাপ দিয়ে। এটা মনে হয় ঠিক না, এখনো বোঝা যায় না, এটা এমনি কল্পনা, কাল্পনিক, এখনো ওটা বোঝার মতো ওরকম কোনো আবিষ্কার হয়নি আর কি। হ্যাঁ, আচ্ছা, যে বোঝা যায় মোটামুটি। যে আমি তো অনেক সময় হুন্ডারে আসতে যাই, অনেক সময় কুকুরের সামনে পড়ছি, মানে তোমার হচ্ছে যে একদিন রাত্রে যাচ্ছি, তো তোমার মনে করো যে এই সময় ওই মোবাইলে কল বাজছে, তো কল বাজছে বলে আমি হুন্ডা থামাইছি, আর দুইটা কুকুর এসে সামনে হাজির, হ্যাঁ ঘেউ ঘেউ করছে। তো আমি মোবাইল যেই বের করতে যাচ্ছে আরো বেশি ঘেউ ঘেউ করে আগে আসছে, মানে বলতেছে যে আমি তো বকতেছি আর তুই আবার কি বের করছিস, হ্যাঁ মানে এরকম চিন্তা ভাবনা আর কি। তা আমি আর ভয়ে আর মনে করে হাতই দিলাম না, মানে শেষে বের করলে কামড় দিয়ে দেবে, তো আর ইয়ে করলাম না আর কি। হ্যাঁ হ্যাঁ কামড় দেবে না, হ্যাঁ না এখন সব কুকুরের মাথা ঠিক মানে তো থাকে না, কেউ কেউ থাকে যে কিছু কুকুর থাকে মাথা খারাপ, কামড় দিয়ে দেবে, তাই না, পাগলা কুকুর থাকে না। ঘন্টার পিছিয়ে তারাও অনেক সময় আমাকে একবার তারা করছিল সকালবেলা, ওই মানে ওই একটা বাটার মধ্যে থাকতে 6:30 ব্যাচ ছিল, তো এখন বেশি সকালে ছিল, তো ওই ব্যাচে কিছু রাজশাহী কলেজ স্টুডেন্ট পড়তো, ওদের আবার ব্যাচ ছিল 8:20 মানে কলেজ ছিল, তো ওই জন্য 6:30 ওরা পড়তো। তো ওই 6:30 উদ্দেশ্যে আমি বাসা থেকে বের হয়েছি প্রায় 6টার দিকে, তখন মানে মানুষজন নাই, হঠাৎ আমি যাচ্ছি দেখি যে একটা কুকুর চোখ বড় বড় করে তাকায় রাস্তার মাঝখানে চলে আসলো, তখন আমি বুঝতে যে আমার খবর খারাপ হয়ে গেছে। আমি এখন ভাবছি কি করবো, আমি আবার সাইড দিয়ে যেই চলে যাচ্ছি আর মানে খেপে গেছে, বুঝতে তো থামতে বললাম, তো থামলি না, মানে মানে কাগজপত্র না দেখাতেই কই যাস, মানে সার্জেন্টের মতো, আর মনে করো যে তখন আমিও জোরে চালাইছি, আমিও ভাবছি যে দেখি তুই পারিস না আমি পারিস, আমিও জোরে চালাইছি, আরে সর্বনাশ, দুইটা কুকুর একজন এদিক দিয়ে দৌড়াচ্ছে, দুই পাশে দৌড়াচ্ছে। আমি এখন চিন্তা করছি বোধহয় পারবো না, মানে ফাঁকা ছিল, আমি তখন চিন্তা করতে পারবো না, মানে দৌড়াচ্ছি, আমি যেহেতু জোরে চালাচ্ছি ও খেপে আছে, আমি ব্রেক করছি তাহলে হয়তো আমাকে ইয়ে করবে, আমি ব্রেক করছি, কুকুরে থেকে ব্রেক করছিল, আমি চিন্তা করছি যে থামিয়ে বা কি করবো, আবার জোরে চালাচ্ছে, আবার তারা করছে, মানে পায়ের কাছাকাছি মুখ, তখন তো আমি খুব ভয় পাচ্ছি। তো ওই সময় একটা লোক বুঝতে পারছে যে আমি বিপদে পড়ছি, তো ঢিল মারতে শুরু করলো, তখন ছেড়ে দিলাম, না হলে এখন শেষ পর্যন্ত কি করতে আল্লাহ জানে। কুকুরকে দেখে স্যার আজকে হাঁটাই ভালো, ওরা দৌড়ালে আরো দৌড়ায়। হ্যাঁ দৌড়ালে আরো দৌড়ায়। না তো ভাষা আর কি ওদের হয় না, এটা মেন কারণ হলো ওরা ওইভাবে জিহ্বাটা নড়াতে পারে না, বুঝছো, একই রকম ভাবে ওদেরও ফুসফুস থেকে শব্দ বের হয় ভোকাল কর্ড দিয়ে, কিন্তু জিহ্বা নড়ানোর ওই সক্ষমতা নাই, ওই জন্য ওরা পারে না আর কি। হ্যাঁ আচ্ছা, এরপরে দেখো ইমিউনোগ্লোবিন ক্ষরণ করে, ফুসফুসের টিস্যুগুলো থেকে প্রতিরক্ষা প্রোটিন ক্ষরণ হয় প্রতিরক্ষার জন্য, ফুসফুসের টিস্যু সেরোটোনিন ও হিস্টামিন সংরক্ষণ ও বিমুক্ত করে, এরা সংরক্ষণ করে সেরোটোনিন যে নিঃসরণ হয় বিভিন্ন শ্বেতকণিকা থেকে, বেসিবেল থেকে, এগুলা ওরা সংরক্ষণ করে রাখে, মানে প্রয়োজন হলে আবার ছাড়তে পারে যেন, এবং হচ্ছে হিস্টামিন সংরক্ষণ করে। তো এখন সেরোটোনিনটা আসলে কি, এর আগে বলছিলাম মনে হয় না, এর বাংলা বলেছি কি, সেরোটোনিনটা হচ্ছে সংকোচন করে রক্তনালীকে, এটা হলো সংকোচনকারী আর কি রাসায়নিক উপাদান যারা রক্তনালীকে সংকোচন করে। আর হিস্টামিন তো জানো যে এটা একটা বিশেষ এক ধরনের অ্যামিন, যারা হলো টিস্যু থেকে বের হয়, যারা না এরা হরমোন না, এরা হচ্ছে সরাসরি এনজাইম হিসেবেই কাজ করে। তো এরা হচ্ছে যে আমরা যখন খাদ্য খাবার খাই, যাদের আর কি ওই যে গরুর মাংসের সমস্যা, হাঁসের ডিমের সমস্যা আছে না, তখন বেশি পরিমাণে হিস্টামিন ক্ষরণ করে, হিস্টামিনগুলো আমাদের অ্যালার্জিক সমস্যা তৈরি করে বেশি, ওই জন্য আমরা অ্যান্টি হিস্টামিন খাই, ওই যে অ্যান্টি হিস্টামিন খাই না, ওই হিস্টামিনকে দমন করার জন্য অ্যান্টি হিস্টামিন খাইতে হয়। হ্যাঁ হিস্টাসিন বলে,
কিন্তু ওটা আসলে অ্যান্টিহিস্টামিন, ওটা আসলে অ্যান্টিহিস্টামিন। তো হিস্টাসিন আছে, অ্যালাট্রল আছে, আরো কি কি আছে, অ্যালসিট আছে, সিজোনিক্স না কি যেন আছে, এরকম বিভিন্ন আছে, ওগুলো সবাই অ্যান্টিহিস্টামিন হিসেবে কাজ করে। হিস্টামিন যেন বেশি বের না হয় ওটাকে দমন করে, তখন চুলকানির ভাবটা তোমার ঠিক হয়ে যায়, এটা আর কি। হ্যাঁ, তারপরে দেখো ব্রাডিকানিন। চুলকায় কেন স্যার, মানে হিস্টামিন বেশি হয়ে যায়? ও হিস্টামিন বেশি হলে আমাদের টিস্যুগুলা রক্তনালীগুলা রক্তজালকগুলা এগুলো ফুলে ওঠে, তখন হচ্ছে যে রক্ত প্রবাহ বেড়ে যায়, তখন ওটা আমাদের স্নায়ুগুলাকে উদ্দীপ্ত করে, স্নায়ুগুলাকে উদ্দীপ্ত করলে ওটাই চুলকানোর ফিলিংস হয় আর কি। তখন লাল হয়ে যায়, রক্ত প্রবাহ বেড়ে যায়, তো জায়গাগুলো লাল হয়ে যায়, তখন আর কি রক্ত প্রবাহ বেড়ে যায় আর কি। তো ওই হিস্টামিন দমন করলে তখন আবার ঠিক হয়ে যায়। তাহলে ব্রাডিকানিন হলো ধমনীর প্রসারণ, এটা আবার ঠিক উল্টা কাজ করে। ব্রাডিকানিন যেটা, যে প্রোস্টাগ্ল্যান্ডিন আসলে প্রোস্টের গ্রন্থি থেকে এটা তৈরি হয়েছিল, এই জন্য নাম হলো প্রোস্টা গ্ল্যান্ডিন, মানে গ্রন্থি, প্রোস্টের গ্রন্থি থেকে তৈরি হয়েছিল, এটাও সংকোচন করার কাজটা করে থাকে। আচ্ছা, এবার দেখো অ্যালভুলাসের অম্লক্ষারের সাম্য অবস্থা রক্ষা করে, এটা মনে রাখতে হবে। অম্লক্ষারের সাম্য অবস্থা রক্ষা করা। তাহলে এই চারটা মনে রাখবা। মানবদেহের বায়ু প্রবাহের গতিপথ, এটা এমসিকিউ হিসেবে দিতে পারে, উল্টা পাল্টা করে দিতে পারে কোনটা সঠিক, তাই না? এই জন্য এটা মনে রাখতে হবে। এবার দেখো অ্যালভুলাসের গঠন, এটা সৃজনশীল হিসেবে ময়মনসিংহ বোর্ড 22 সাল, সিলেটপুর 23 সাল আসছে। আরো 10 মিনিট। আচ্ছা আচ্ছা, এটা আমি একটু বলি, তোমরা হলো বাসায় পড়ে নিও। হ্যাঁ, একটু বলি, একটু বাসায় পড়ে নিও। এটা হলো ময়মনসিংহ 22 সাল, সিলেটপুর 23 সাল, রাজশাহী বোর্ড 22 সাল, রাজশাহী বোর্ড 22 সাল, ঢাকা বোর্ড 23 সাল, কুমিল্লা বোর্ড 23 সাল, চট্টগ্রাম বোর্ড 23 সাল, মানে অনেকবার খুবই ইম্পর্টেন্ট অ্যালভুলাসের গঠন। তো অ্যালভুলাসের, হ্যাঁ বলো। হ্যাঁ, ফুসফুস সিকিউ হিসেবে আসছে। এটা হলো আসছে কত সালে? দাঁড়াও, এটা আসছে ময়মনসিংহ বোর্ড 22 সাল বয়ের জন্য, কুমিল্লা বোর্ড 23 সাল। প্লুরা কাকে বলে এটা আসছিল? ফুসফুসটাও সৃজনশীল হিসেবে আসছে, এটাও সৃজনশীল, অ্যালভুলাসের গঠনটাও সৃজনশীল। অ্যালভুলাসের গঠনটা বেশি গুরুত্বপূর্ণ সৃজনশীল। ও এখানে আরেকটা জিনিস আছে, শ্বসন বৃক্ষ কাকে বলে? এটা ঢাকা বোর্ড 23 সালে আসছিল। শ্বসন বৃক্ষ কাকে বলে? ঢাকা বোর্ড 23 সালে আসছিল। শ্বসন বৃক্ষ কাকে বলে? কোনটা? শ্বসন বৃক্ষ, শ্বসন বৃক্ষ এটা ঢাকা বোর্ড 23। আচ্ছা, অন্য একটা তথ্য আছে, দুই ফুসফুসের একত্রে ওজন 2.7 পাউন্ড। এটা অন্য বই আছে। দুই ফুসফুসকে একসাথে ওজন করলে এটা 2.7 পাউন্ড হয়, এটা বলা আছে। হ্যাঁ, না, চার চলছে। আচ্ছা, হ্যাঁ, পাউন্ড। আচ্ছা, অ্যালভুলাসের গঠনের ক্ষেত্রে এই যে এই পাশে ছবিটা একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবা যে অ্যালভুলাসের অসংখ্য অ্যালভুলাস তো আশপাশে থাকে, তাই না? অ্যালভুলাসের ভিতরে গহ্বর, যখন গহ্বরের মধ্যে কোনো জীবাণু থাকে তখনই কিন্তু ওই যে উপরে যে ছবিটা আছে, অ্যালভুলাসের অভ্যন্তরে ম্যাক্রোফেজ কিন্তু ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া চালায়। দুইটা জিনিস ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া চালায়, দুইটা জিনিস মনে রাখবা। মানি মনে রাখলে মনে থাকবে। মাতে ম্যাক্রোফেজ, নিতে নিউট্রোফিল, এটা হলো নিউট্রোফিল। এই দুটো জিনিস ফ্যাগোসাইটোসিস চালায়। ফ্যাগো মানে কি? খাওয়া, তাই না? ফ্যাগো মানে খাওয়া, মানে খাওয়া দাওয়া করে জীবাণু। আর মাতে কি? ম্যাক্রোফেজ। এই দুইটা জিনিসই কিন্তু ফ্যাগোসাইটোসিস চালায়, ম্যাক্রোফেজ। মানি মনে রাখলে মনে থাকবে। তাহলে এখন এখানে ম্যাক্রোফেজ আসে। ম্যাক্রোফেজ ওই গহ্বরের মধ্যে আসে কেন? জীবাণুর মধ্যে যদি না, বাতাসের মধ্যে যদি জীবাণু থাকে তাহলে এরা কিন্তু রক্তনালী থেকে সরাসরি গহ্বরের মধ্যে চলে আসতে পারে, এবং এরা ক্ষণপথ তৈরি করে চলে আসতে পারে। ক্ষণপথ তৈরি করে চলে আসে, আবার প্রয়োজন হলে আবার হচ্ছে ঢুকে যায়, মানে রক্তনালীর মধ্যে চলে যায়, এরকম আর কি। হ্যাঁ, তো তাহলে এরা হচ্ছে এইটাই এগুলো এখানে দেখাচ্ছে। এই দেখো, এখানে দেখো ভিতরে চলে আসছে অ্যালভুলাসের অভ্যন্তরে ম্যাক্রোফেজ, দেখছো? তারপরে এখানে হচ্ছে যে রক্তজালককে প্রস্তুত করছে লোহিত রক্তকণিকা, কৌশিক নালিকা। এখানে এই দুইটা অ্যালভুলাসের মাঝে কিছু ইলাস্টিন তন্তু কোলাজেন আছে। ইলাস্টিন মানে কি? স্থিতিস্থাপক, ওই যে সংকোচন প্রসারণ করে যেটা। আর তারপরে দেখানো হয়েছে যে স্কোয়ামাস অ্যাপিথেলিয়াম। স্কোয়ামাস মানে কি? আইস আকৃতির
আইসের মতো পাতলা যারা, তাদেরকে বলে স্কুমাস এপিথেলিয়াম। বাইরের দিকে থাকে তাই এপিথেলিয়াম। আইসের মতো পাতলা হয় যারা। এখন দেখো এখানে আছে সারফেক্টেন্ট নিঃসরণকারী কোষ আছে। এটা তো জানো, এখানে কিন্তু পুরাতন বই আর নতুন বই একটু ভিন্নতা আছে। দেখো নতুন বই আছে 20 থেকে 22 সপ্তাহ বয়স্ক মানব ভ্রূণে সর্বপ্রথম সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়। আর পুরাতন বইয়ে কিন্তু সরাসরি, যেমন সাফিয়ার বই পুরাতন, ওটাতে কিন্তু 23 সপ্তাহ আছে। আমার সাথে 23 আছে তোমার বই? 23 সপ্তাহ বয়স। তাহলে এখানে নতুন বই দেখো ভিন্নতা আছে। এই না আমারটাও দেখো দুই স্যার। হ্যাঁ দুই তো। দুই 25 সালে, হ্যাঁ 25 সালে। হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে 20 থেকে 22 এটা মনে রাখবা। আসলে 23 সপ্তাহ থেকে শুরু হয়, 24 সপ্তাহে আর কি পরিপূর্ণতা পায়। সারফেক্টেন্ট ক্ষরণের পরিপূর্ণতা হয়, মানে প্রথমে 22 থেকে শুরু হয় অল্প অল্প, আর 23 সপ্তাহ থেকে পরিপূর্ণতা পায়। সারফেক্টেন্ট মানে কি? সারফেক্টেন্ট কথাটা আসছে এইভাবে। সারফেক্টেন্ট কথাটা আসছে দেখো, যে সারফেস যোগ টেনশন। সারফেক্টেন্ট কথাটা আসছে সারফেস যোগ টেনশন। সারফেস মানে কি? বাইরের দিকের যে এরিয়া। হ্যাঁ হ্যাঁ কি? পৃষ্ঠটান। হ্যাঁ পৃষ্ঠটান, ঠিকই তো। টেনশন মানে চাপ। তাহলে বাইরের দিকে চাপকে যারা আর কি কমিয়ে দেয়, যাতে করে সে আর কি ফুলতে পারে। এই জিনিসটা ডিটারজেন্ট পদার্থ কি করে? পৃষ্ঠটানটা ঠিক রাখে, জানে, যাতে সে ফুলতে পারে। হ্যাঁ, এই ডিটারজেন্ট পদার্থের কাজ হলো এটা ফুসফুসকে পৃষ্ঠটান কমিয়ে দেয়, যার জন্য সে ফুলতে পারে। হ্যাঁ, তাহলে তো ফুলতে পারতো না, এরকম। আর এখানে আরেকটা শব্দ বুঝতে সমস্যা হবে, সেটা হলো যে অ্যালভুলাসের প্রাচীরে দুই ধরনের আবরণী কোষ থাকে। আগের পৃষ্ঠা দেখো, একটা হলো টাইপ 1, একটা হলো টাইপ 2। এই দুটো শব্দ একটু বুঝতে হবে। হ্যাঁ, টাইপ 1 হচ্ছে স্কোমাস কোষ। টাইপ 1 হচ্ছে স্কোমাস কোষ, এটা একটু মনে রাখতে হবে। টাইপ 1 যারা লিখে নাও, টাইপ 1 হচ্ছে স্কোমাস কোষ। টাইপ 1 এরা আসলে স্কোমাস আবরণী কোষ। স্কোমাস আবরণী কোষ। আর যারা হলো টাইপ 2, তাদের বলা হয় সেপ্টাল কোষ। সেপ্টাল মানে যারা মাঝে থাকে, মানে দুটো অ্যালভুলাস কোষের মাঝে যারা থাকে, ব্যবধায়ক কোষ, তাদেরকে বলে সেপ্টাল কোষ। দুই অ্যালভুলাসের মাঝামাঝিতে যারা অবস্থান করে তার নাম হলো সেপ্টাল। তাহলে এটা হলো সেপ্টাল কোষ। এটা আসলে সেপ্টাল কোষ। এই সেপ্টাল কোষই কিন্তু কি করে? সারফেক্টেন্ট নামক ডিটারজেন্ট পদার্থ ক্ষরণ করে। সেপ্টাল কোষই সারফেক্টেন্ট নামক ডিটারজেন্ট পদার্থ ক্ষরণ করে। তাহলে এই দুটো কোষ সম্পর্কে মনে রাখতে হবে। এটা কিন্তু দেখো, সারফেক্টেন্ট কাকে বলে? সিলেট বোর্ড 23 সালে আসছিল। সারফেক্টেন্ট কাকে বলে ক্ষয়ের জন্য? এখানে আছে সারফেক্টেন্ট নিঃসরণকারী কোষ। এই ছবিটা এক সপ্তাহ পর, যেহেতু এক সপ্তাহ পর না, কালকে তো এটাই হবে। আগামী দিন এটা একে নিয়ে আসবে। বাড়ির কাজ করে আসতে না পারলে তো জরিমানা আছে 5 টাকা। ও এটা জরিমানা, এটা মুস্তাহাব। আচ্ছা, তবে এটা আঁকো না পারলে তো আমি আঁকা দিব, ধরো পারছো কিনা সেটা তো দেখার বিষয়। টাইপ 2 হলো সেপ্টাল কোষ। টাইপ 2 হলো সেপ্টাল কোষ। হ্যাঁ, পড়া কিন্তু ধরবো, না পারলে জরিমানা নাই, কিন্তু ধরবো পড়া। হ্যাঁ, অ্যালভুলাসের গঠন পর্যন্ত, ঠিক আছে? ছবিটা আঁকতে না পারলে আমাকে বলো। ভিতরেরটা আগে আসবা। ভিতরেরটা বলতে যে এই অংশটা যে আগে আঁকবো, এই অংশটা আগে আঁকবা, তারপর বাইরের দিকে এইভাবে করে আঁকতে পারবে। এইভাবে বাইরের দিকে আঁকবো, এইভাবে বাইরের দিকে আঁকবো, এইভাবে বাইরের দিকে আঁকবো, তাও হবে। হ্যাঁ, তারপর সবকিছু দিবা। যাও তো বলো।